স্পোকেন ইংলিশ ফ্রি কোর্সের লেসন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার শাকিল। প্রথমত আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ইংরেজি ভাষার উৎপত্তি সম্পর্কে। এখানে বাংলায় বিস্তারিত বলা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আমি এটা স্লো স্কিপ করে যাচ্ছি। এরপর আমরা অনেকে কথা বলতে পারি, কিন্তু সেই কথা বলার ক্ষেত্রে বিভিন্ন জড়তা রয়েছে। এই জড়তা দূর করার জন্য আমাদের ব্যায়াম করতে হয়, যেমন মুখের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আপনি কতটুকু শ্বাস প্রশ্বাস নেবেন তার একটা ব্যায়াম ব্যায়াম এই ব্যায়ামগুলো যেহেতু আমি ক্যামেরার বাইরে রয়েছি, সেহেতু আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আপনারা একটু কষ্ট করে এটা পড়ে নেবেন। পরবর্তীতে সময় হলে আমি ক্যামেরার সামনে এসে এ বিষয়ে একটি ভিডিও আপলোড করব। আমি কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ আসল কথায় যাব। আচ্ছা, আমরা শুরু করব এই গ্রামার বা ব্যাকরণ থেকে। ভাষাকে শুদ্ধ রূপে পড়া, লেখা ও বলার নিয়ম কানুনকে গ্রামার বা ব্যাকরণ বলা হয়। ইংরেজি ভাষা আগে এসেছে, পরে ধীরে ধীরে ব্যাকরণ গড়ে উঠেছে। অর্থাৎ পৃথিবীতে ভাষা আগে এসেছে। এই ভাষা প্রথমে ছিল একদমই কথ্য ভাষা, অলিখিত ভাষা, মৌখিক ভাষা, অর্থাৎ মানুষের মুখে মুখে প্রচলিত ভাষা। পরে বিভিন্ন ভাষাবিদ, জ্ঞানী যারা ভাষা নিয়ে অনুসন্ধান করেন কিংবা ভাষা ভাষা নিয়ে রিসার্চ করেন, তারা ভাষাকে শুদ্ধ রূপে পড়তে, লিখতে, বলতে বিভিন্ন নিয়ম কানুন যোগ করেন। সেই নিয়ম কানুনকে মূলত ব্যাকরণ বা গ্রামার বলা হয়ে থাকে। ইংরেজি ভাষাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ব্রিটিশ ইংলিশ, অপর হচ্ছে আমেরিকান ইংলিশ। আমরা বাংলাদেশে যে ভাষায় কথা বলি এটি হচ্ছে সাউথ এশিয়ান ইংলিশ অ্যাকসেন্ট। এশিয়া না, ওটা হবে এইজা। যাই হোক, আমরা এশিয়া বলি। এই দক্ষিণ এশিয়া, যদি আপনি এই ভাষায় কথা বলেন তাহলে আমাদের দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, এই সমস্ত দেশে কথা বলতে পারবেন, এর বাইরে কথা বলতে পারবেন না। যদি আপনি বলেন আমি ওয়ার্ল্ড ওয়াইড কথা বলবো কিংবা বিশ্বব্যাপী কথা বলবো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্রিটিশ অথবা আমেরিকান যে কোনো একটা ব্যবহার করতে হবে। তবে এই দুটি ভাষার ব্যবহারগতভাবে, উচ্চারণগতভাবে বেশ কিছু পার্থক্য রয়েছে। চলুন আমরা সেই পার্থক্যগুলো নির্ণয় করি। যেমন ব্রিটিশটা বলে বাউট, কিন্তু আমেরিকানটা বলে রাউন্ড। আবার ব্রিটিশটা দেখেন অ্যানালাইসিস, অ্যানালাইজ বলে, আমেরিকানরা অ্যানালাইজ বলে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন ওরা এখানে এস ব্যবহার করেছে, ওরা এখানে জেড ব্যবহার করেছে, আমেরিকানরা। আবার ব্রিটিশটা বলে বুট, জুতাকে, আমেরিকানটা বলে শু। আবার ব্রিটিশটা বলে সি, আমেরিকানটা বলে অওশন। আরো কিন্তু পার্থক্য রয়েছে। যেমন ব্রিটিশটা বলে হলিডে, কিন্তু আমেরিকানরা বলে ভ্যাকেশন, ভ্যাকেশন। আবার আরের একটা বড় পার্থক্য বিষয়, যেমন ব্রিটিশটা যদি কোনো শব্দের শেষে আর থাকে তাহলে সে আর উচ্চারিত করে না। যদি শব্দের মাঝে আর থাকে, আর এর পরে কোনো কনসোনেন্ট সাউন্ড আসে, তাহলে ব্রিটিশটা সে আর উচ্চারণ করে না। কিন্তু আমেরিকানরা যে কোনো জায়গায় আর থাকুক সে আর উচ্চারিত করে। আশা করি আপনি বুঝেছেন। আর এছাড়াও আগামীকালকে আপনাদেরকে আমি রুলস দিব, সেই রুলস গুলো বলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আর উচ্চারিত হবে, কোথায় আর উচ্চারিত হবে না। এই বিষয়টাতে আপনি আপাতত বুঝেন যে ইংলিশ দুই প্রকার, একটা ব্রিটিশ ইংলিশ, অপরটি আমেরিকান ইংলিশ। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ল্যাটা বা বর্ণ। ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটি হবে ল্যাটা, আর উচ্চারণ হবে না। কিন্তু বাংলাদেশের ইংলিশ অনুযায়ী এটা হবে ল্যাটার। আজকে থেকে যেহেতু ব্রিটিশ শিখছি সেহেতু আমরা বলবো ল্যাটা। ল্যাটা মানে বর্ণ। ভাষা প্রকাশের সাংকেতিক চিহ্ন বা প্রতীক হলো ল্যাটা। যেমন এই থেকে জেড পর্যন্ত প্রতিটি বর্ণে হচ্ছে এক একটি ল্যাটা। আপনাদেরকে আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন এই একটি ল্যাটা বা বর্ণ বলতে পারেন, বি একটি ল্যাটা, সি একটি ল্যাটা, ডি একটি ল্যাটা। এভাবে এই থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ রয়েছে, এই 26টি বর্ণের প্রত্যেকটিকে এক একটাকে আলাদা আলাদা লেটার বলা হয়। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। কোন ভাষার যতগুলো বর্ণ থাকে সেই সকল বর্ণকে একত্রে বলা হয় অ্যালফাবেট। অর্থাৎ ইংরেজি ভাষায় এই থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ রয়েছে। এই 26টি বর্ণকে একত্রে বলা হয় অ্যালফাবেট। আচ্ছা, যেমন ধরুন আপনি এই একত্রে হবে এই বি সি ডি, এই যে এই থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ রয়েছে, এই 26টি বর্ণকেই একত্রে বলা হয় অ্যালফাবেট। কিন্তু লেটার হচ্ছে প্রত্যেকটিকে আলাদা আলাদা বোঝানো হয়। এখন আপনারা আমাকে কমেন্ট সেটে লেখেন, কিংবা কমেন্টে বলেন যে
আপনি লেটা এবং অ্যালফাবেট এই দুটার পার্থক্য বুঝেছেন কিনা? যদি বুঝে থাকেন লিখেন ইয়েস, যদি না বুঝে থাকেন লিখেন নো বা নো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সকলে বুঝেছেন। এরপরে আমরা এখন অ্যালফাবেট গুলো পড়বো। আমাদের একটা শিট দেওয়া হয়েছে, এই শিটে গেলে আমরা পড়তে পারবো। এছাড়াও এখানে আমি অ্যালফাবেটের উচ্চারণ বাংলা লিখে দিয়েছি, এখান থেকে পড়তে পারেন আপনারা। এছাড়া আপনারা শিট পাচ্ছেনই। চলুন আমরা শিটে প্রবেশ করি। অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত। প্রথমত আপনাদেরকে এই থেকে জেড পর্যন্ত এই 26টি বর্ণ এক নিঃশ্বাসে একটি করে বলতে হবে। যেমন এই, এটা এক নিঃশ্বাসে বলতে হবে। আমরা পড়েছিলাম এ, এটা এ হবে না, এটা ন্যাশনাল সাউন্ড অনুযায়ী এটা হবে এই। এই, যেমন এই বল, টেবল, গেম, সেম, নেম, ঠিক, এই ধরনের সাউন্ড হবে। এরপরটা হবে বি, একটু লং সাউন্ড। ইংরেজি ভাষায় যে সমস্ত বর্ণ শেষে ইয়ার মতো সাউন্ড আসে সেই সমস্ত বর্ণ লং সাউন্ড করতে হয়। যেমন বি, দেখেন শেষে কিন্তু ইয়ার মতো সাউন্ড এসেছে, তার মানে আমাদের একটা লং সাউন্ড করতে হবে। বি, দুই ঠোঁট বন্ধ হয়ে ভি, ভি। এরপরটা সি, লং সাউন্ড, সি। ডি, এটা লং সাউন্ড হবে, ডি, ডি। এটাকে অনেকে বলে স্মাইল সাউন্ড। আমরা যখন হাসি, আসলে আমি তো ক্যামেরার বাইরে আছি এজন্য আপনাকে দেখাতে পারছি না, তো কোনো এক সময় আমি চেষ্টা করবো ক্যামেরার সামনে সাথে দেখানোর জন্য, আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এটা লং সাউন্ড হবে প্লাস স্মাইল সাউন্ড হবে। ই, ই, যেমন ইংলিশ, ইংল্যান্ড, এরকম। এটাকে বলে সফট সাউন্ড, উপরের দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করবে। এফ, এফ। এরপরে শক্ত করে বলবেন জি, জি, লং সাউন্ড। এইচ, এইচ। আই, আই, দুই দাঁত বন্ধ করে। জেই, পরে আপনি প্রথমে দুই দাঁত বন্ধ থাকবে, পরে আস্তে আস্তে দাঁত দুটো ছেড়ে দিবেন। জেই, জেই। এটা হবে খেই। আসলে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, অ্যাসপিরেটেড সাউন্ড হবে এটা। প্রশ্ন হলো অ্যাসপিরেটেড সাউন্ড কি? যে সমস্ত সাউন্ড বাতাসের ধাক্কায় বের করতে হয় সেই সমস্ত সাউন্ডকে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড। এই খেই, ভি এবং টি, ইংরেজি ভাষায় এই তিনটা সাউন্ড সাধারণত অ্যাসপিরেটেড সাউন্ড হয়ে থাকে। এখন আপনি বুঝবেন কিভাবে যে এটা অ্যাসপিরেটেড সাউন্ড হচ্ছে নাকি অ্যাসপিরেটেড সাউন্ড হচ্ছে না? এর জন্য আপনি সাদা একটা পেপার বা পেজ ছিঁড়বেন, সেটা আপনার উপরের ঠোঁট নিচের ঠোঁট দুই ঠোঁটের বরাবর মাঝখানে রাখবেন। যখন আপনি সাউন্ড করবেন তখন দেখবেন ভিতর থেকে বাতাস এসে আপনার যে সাদা কাগজ বা পেপার থাকবে সেটা নাড়াচাড়া করবে। যদি নাড়াচাড়া না করে সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাসপিরেটেড সাউন্ড হচ্ছে না। খেই, খেই, দেখেন ভিতর থেকে বাতাস বের হয়েছে। এল, এল। এরপরটা উপরের ঠোঁট নিচের ঠোঁট বন্ধ হয়ে যাবে। এম, এম, এন, এন। এটা হবে ও, ওনা কিন্তু ও। যেমন ওকে, ওল্ড, ওপেন, ওপ্যাক, এরকম একটা সাউন্ড হবে। এটা হলো ভি সাউন্ড, উপরের ঠোঁট নিচের ঠোঁট একত্র হবে, ভিতর থেকে একটি বাতাস বের হবে, সেই বাতাসের সাথে সাউন্ড বের হবে। আর এই সাউন্ডকেই বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড। যেমন ফি, ফি, এটা কিন্তু লং সাউন্ড হবে। যেমন ফ্যান, পেন্সিল, পাওয়ার, প্রবলেম, প্যাট, পাবলিক, এই সমস্ত সাউন্ড হবে। এটা হবে কিউ সাথে লং সাউন্ড, কিউ, কিউ। এটা হবে আ, তবে লং সাউন্ড করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলেন আপনাদেরকে। ব্রিটিশটা বলে আ, আমেরিকানটা বলে আর, দুটাই সঠিক, কোনটা বলবো না। যেহেতু আমরা ব্রিটিশ শিখছি সেহেতু আমরা বলবো আ, তবে লং সাউন্ড করতে হবে। আ, আ। যখন আ সাউন্ড করবেন তখন আপনার মুখ সম্পূর্ণ খোলা থাকবে। এস, এস। এটাও অ্যাসপিরেটেড সাউন্ড হবে। ঠি, ঠি, লং সাউন্ড হবে। ইউ, ইউ। এটা হবে সফট সাউন্ড। এই ভি এবং এফ এই দুটার মাখরাস একই স্থান থেকে শুরু হবে, অর্থাৎ উপরের দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করবে। ভি, ভি, লং সাউন্ড হবে। ডাব্লিউ, ডাব্লিউ।
ডব্লিউ বলা যাবে না, বলা যাবে ডাব্লিউ। এক, এক, এটা হবে রাউন্ড সাউন্ড, অর্থাৎ উপরের ঠোঁট নিচের ঠোঁট একত্রে হবে, এটা গোল হবে। ওয়া ওয়া, ওয়াই, ওয়াই, এটা হবে ভাইব্রেশন সাউন্ড, কম্পন সৃষ্টি করবে কিংবা কেঁপে উঠবে। জ, এমন একটি সাউন্ড হবে, যেমন জ্যাট, জ্যাট। ব্রিটিশটা বলে জেড, আমেরিকানটা বলে জি। দুটাই সঠিক, কোনোটা ভুল না। যদি আপনি বলেন যে ব্রিটিশ শিখবেন তাহলে বলবেন জেড, আমেরিকান হলে জি। জেড, জেড। তাহলে প্রথমত আপনাদেরকে এই থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ এক নিঃশ্বাসে একটি করে বলতে হবে, অর্থাৎ 26 নিঃশ্বাসে 26টা বর্ণ বলতে হবে। যখন আপনি এটা বলতে পারবেন, এরপরে কিছু কমপ্লিকেট লেটার বা বর্ণ দিয়েছি, যেগুলো আমরা আগে এইভাবে পড়াশোনা করি নাই। যেমন এই তিনটাকে আপনাকে এক নিঃশ্বাসে বলতে হবে, এরপর এই তিনটা এক নিঃশ্বাসে বলতে হবে, এরপর এক নিঃশ্বাসে এই তিনটা বলতে হবে। যেমন ধরেন এই জে খেই, 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 আপনি কয়েকবার বলতে হবে। OPQ, 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 RTW, RTW, RTW। যখন আপনি এইভাবে এটা পারবেন, এরপরে আপনাকে এই থেকে ডাব্লিউ পর্যন্ত এই 9টি বর্ণ বা লেটারকে এক নিঃশ্বাসে বলতে হবে। যেমন এই যেই খেই OPQ, RTW, এই যেই খেই OPQ, RTW, এই যেই খেই OPQ, RTW। যখন আপনি এই থেকে এই ডাব্লিউ পর্যন্ত 9টি বর্ণ এক নিঃশ্বাসে বলতে পারবেন, এরপরে আপনাকে এই থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে এক নিঃশ্বাসে বলতে হবে। যদি আপনি এই থেকে জেড পর্যন্ত এই 26টি বর্ণ এক নিঃশ্বাসে বলতে পারেন, তাহলে আপনি মনে করবেন আপনার অ্যালফাবেট পড়া হয়ে গিয়েছে, কিন্তু আপনি শিখে ফেলেছেন। যদি না বলতে পারেন, আটকে পড়েন, তাহলে মনে করবেন আপনার শেখা হয় না, আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে। এখন আপনাদেরকে আমি এই থেকে জেড পর্যন্ত পড়ে শোনাবো, ঠিক এভাবে প্র্যাকটিস করবেন। আমি জানি আপনার আমার থেকে আরো ভালো প্র্যাকটিস করতে পারবেন। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আবার বলেন, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আপনাকে সাউন্ড ঠিক রাখতে হবে, কোনো ক্রমেই সাউন্ড যাতে উল্টাপাল্টা না হয়, কিংবা আপনি ফির জায়গায় পি বলবেন না, খেয়ের জায়গায় কে বলবেন না, ঠের জায়গায় টি বলবেন না। আপনি সাউন্ড গুলো রপ্ত করবেন প্রথমত। এইভাবে আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন, যদি পারেন, মন করবেন আপনার অ্যালফাবেট হয়ে গেছে, এরপরে আপনি নিচের ধাপে যাবেন। অ্যালফাবেট শেখা হওয়ার পর, আচ্ছা আপনারা বলেন আগে অ্যালফাবেট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিংবা বুঝেছেন কিনা? আচ্ছা আচ্ছা, আমরা যাকে ও বলি, এই ও এর ব্যবহার শিখবো। দৈনন্দিন জীবনে এটাকে বলা হয় জিরো। যদি জিরো এটা লম্বা লম্বি হয়ে গেছে, লম্বা আকৃতির হয়ে গেছে একটু বেশি, এই ও থেকে জিরো সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় দৈনন্দিন জীবনে জিরো। খেলাধুলায় কিংবা স্কোরিং যখন হয় তখন এটাকে বলা হয় নীল। উচ্চতর গণিতে এটাকে বলা হয় নট। যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করেন তারা ভালো জানবেন, এটাকে নট বলা হয়। যারা কোডিং নিয়ে কাজ করেন, যেমন HTML, CSS, JS, পাইথন, লারাভেল, PHP, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, ওয়েবসাইট তৈরি করেন, তারা এটাকে নট ইউজ করে থাকেন, কিন্তু নট বলে থাকেন। দশমিকের পর এই ও আসলে তাকে বলতে হয় ও। ও, আশা করি আপনি বুঝেছেন যে ও এর ব্যবহার সম্পর্কে। চলুন এখন আমরা শিখবো ইংলিশ লেটার কাউন্ট সম্পর্কে। অর্থাৎ ইংরেজি ভাষায় মোট 26টি লেটার রয়েছে, তার মধ্যে 19টি কনসোনেন্ট, 5টি ভাওয়াল এবং 2টি সেমি ভাওয়াল। এরপর আমরা পড়েছিলাম যে 5টি ভাওয়াল, 21টি কনসোনেন্ট, ওটা আমাদের সাউথ এশিয়ান ইংলিশ অ্যাকসেন্ট অনুযায়ী। কিন্তু আপনাদের যদি ইন্টারন্যাশনাল অনুযায়ী, এটা হচ্ছে 26টি লেটারের মধ্যে 19টি কনসোনেন্ট, 5টি ভাওয়াল এবং 2টি সেমি ভাওয়াল। ভাওয়াল হচ্ছে এই, ই, আই, ও এবং ইউ। দুটি হচ্ছে সেমি ভাওয়াল, ডাব্লিউ এবং ওয়াই। এখন প্রশ্ন হলো যে ভাইয়া, কনসোনেন্ট কি, ভাওয়াল কি, সেমি ভাওয়াল কি? কনসোনেন্ট হচ্ছে আমাদের 19টি, যা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়ালের সাহায্যে উচ্চারিত হয়, তাকে কনসোনেন্ট বলা হয়ে থাকে। যেমন আমি এখানে লিখছি, ধরেন জি ও, গো। এই গো এর ক্ষেত্রে ওটা কিন্তু এই কনসোনেন্টের মধ্যে নেই, ওটা কোথায় আছে? ওটা আছে ভাওয়ালের মধ্যে, এখান থেকে ও ওনে গো হয়েছে। তার মানে ও নিজে নিজে উচ্চারিত হতে পারে নাই, ও ও এর জন্য অন্যের সাহায্য নিয়েছে, অন্যের সাহায্য নিয়ে উচ্চারিত হয়েছে, এজন্য এই কনসোনেন্ট সাউন্ড গো।
এই গোর সাথে এই ও বসেছে। ধরেন মার্ক লিখতে পারি, ধরেন COM, খাম। ন্যাশনাল সাউন্ড যেটা হবে খাম। তাহলে এখানে দেখেন ও একটা ভাওয়াল। আচ্ছা আমি একটু রেড কালার করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আচ্ছা খামের ও, এটা কিন্তু আমাদের কনসোনেন্ট যে 19টি সাউন্ড রয়েছে এর মধ্যে ও নেই, কারণ ওটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড। এরপর যদি বলি আমরা ইও তো এখানে নেই, তার মানে এটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড। এখান থেকে ই এবং ও, এটা নিয়ে ও হয়েছে খাম। তার মানে ও এবং ই ওর নিজস্ব নাই, অন্য জায়গা থেকে নিয়েছি। আশা করি আপনি বুঝেছেন যে কনসোনেন্ট কি। এরপরে বলা হয়েছে ভাওয়াল 5টি, এই, ই, আই, ও, ইউ, যা নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়াল বলা হয়। ভাওয়াল ছাড়া কোনো শব্দ হয় না। যে কোনো শব্দ দেখেন না কেন, তার মধ্যে অন্তত একটি ভাওয়াল থাকতে হবে। আচ্ছা আমি এখানে লিখছি, ধরেন আবার এখানে কি লিখতে পারি, ধরেন আমরা একটা নাম লিখলাম শাকিল। এই শাকিলের এই হচ্ছে একটা ভাওয়াল। ও এই কারো কাছে সাহায্য চায় নাই, ভাওয়াল ওর নিজের কাছে আছে। এখানে এটা এখানে বসিয়ে দিয়েছে। এরপরে এখানে বসেছে আই, আই হচ্ছে একটা ভাওয়াল। এই ভাওয়ালের জন্য ও কিন্তু কনসোনেন্টের কাছে কিংবা সেমি ভাওয়ালের কাছে সাহায্য চায় নাই, ওর নিজের কাছে ভাওয়াল আছে। এজন্য ও নিজে নিজেই উচ্চারিত হয়েছে। আর দেখেন, আপনি যে কোনো শব্দ দেখেন না কেন সেই ক্ষেত্রে অন্তত একটি ভাওয়াল থাকবে। ভাওয়াল ব্যতীত কিংবা সেমি ভাওয়াল ব্যতীত কোনো শব্দ তৈরি হবে না। শাকিল লিখলাম। আমি ধরুন আমি আরেকটা লিখতে যাচ্ছি, ওয়ান্ট। ওয়ান্টে দেখেন এই যে এটা একটা ভাওয়াল। ভাওয়াল তো ওর কাছে নিজের কাছে আছে, এই ভাওয়ালের জন্য কারো কাছে সাহায্য চায় নাই। তার মানে ও নিজে নিজে উচ্চারিত হতে পেরেছে। আর ভাওয়াল যে কোনো নামের ক্ষেত্রে একটি করে অবশ্যই ভাওয়াল থাকবে, ভাওয়াল ব্যতীত কোনো শব্দ হয় না। লিখতে পারেন ডিড। দেখেন এই ডিডের ক্ষেত্রে কিন্তু আই, এটাও একটা ভাওয়াল সাউন্ড। তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে ভাওয়াল ব্যতীত কোনো ওয়ার্ড বা শব্দ হয় না। দেন নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটি হলো সেমিভাওয়াল। দুটি সেমিভাওয়াল, ডাব্লিউ এবং ওয়াই। সেমিভাওয়াল কি প্রশ্ন হতে পারে, তাই না? যা মাঝে মাঝে কনসোনেন্ট আবার মাঝে মাঝে ভাওয়ালের মতো উচ্চারণ হয় তাকে সেমিভাওয়াল বলা হয় থাকে। যেমন, আচ্ছা এটা দুটো রুলস রয়েছে। একটা হচ্ছে শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড হয়, শব্দের শেষে বা মাঝখানে বসলে সেটা ভাওয়াল সাউন্ড হয়। যেমন আমি লিখেছি এখানে ওটা। এখানে ওটার শুরুতে বসেছে ডাব্লিউ। এই ডাব্লিউটা হচ্ছে কনসোনেন্টের মতো সাউন্ড হচ্ছে ওটা। ও, ওয়াট, ও, এই ওয়াট হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ওয়েল, যে প্রথমে ডাব্লিউ বসেছে, এজন্য প্রথমে বসার কারণে এটা কনসোনেন্ট সাউন্ড। এই ডাব্লিউ এবং এই ডাব্লিউ এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ডের মধ্যে এসেছে। খাও, দেখেন খাও শেষে ও এর মতো সাউন্ড এসেছে, ওটা হচ্ছে আমাদের ভাওয়াল। এই যে এখানে ছিল ওটা হচ্ছে ভাওয়াল, তার মানে এটা ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারিত হয়েছে। নাও, এই নাও এর শেষেও ডাব্লিউ বসেছে। নাও শেষে ওই যে ও এর মতো সাউন্ড এসেছে, ওটা হচ্ছে একটা ভাওয়াল। তাই এটা মাঝে মাঝে কনসোনেন্ট আবার মাঝে মাঝে ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারিত হবে। এরপরে আমরা শিখবো এখন ওয়াই সম্পর্কে। আচ্ছা এটা নিচে আমাদের একটু দেখতে মনে হয় সুবিধা হবে। ইয়েস, ইয়েস, এই যে ওয়াই, ইয়েস, ওয়াই এটা কনসোনেন্ট সাউন্ড এর মতো হয়েছে। ইউ, ইউ এই যে ওয়াই এর মতো সাউন্ড দিলে ওয়াইটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ কনসোনেন্টের মতো সাউন্ড হয়েছে। হ্যাপি, এই শেষে দেখেন হ্যাপি, এই যে ই এর মতো সাউন্ড আসে। ই, এটা হচ্ছে আই থেকে সৃষ্টি হয়। তাহলে এখানে ভাওয়াল আয়ের মতো সাউন্ড এসেছে বিদায় এটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড। ভেইভি, ভেইভি, দেখেন ভি শেষে ই এর মতো সাউন্ড এসেছে। ই এর ক্ষেত্রে এখানে আই দ্বারা ব্যবহার করা হয়। তাহলে আইটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড, এজন্য এটা ভাওয়াল সাউন্ড। এরপরে যে বিষয় আসে সেটি হলো অ্যাসপিরেটেড সাউন্ড, বাতাসের বিস্ফোরণ হওয়া। যে সকল বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে জোরে বাতাস বের হয় তাকে অ্যাসপিরেটেড সাউন্ড বলা হয়। যেমন আমরা যাকে পড়েছিলাম পি, ওটা ফয়ের মতো সাউন্ড হবে। আমরা পড়েছিলাম টি, ওটা ঠয়ের মতো সাউন্ড হবে। আমরা পড়েছিলাম ক বা কে, ওটা খয়ের মতো সাউন্ড হবে। তবে এর বেশ কিছু রুলস রয়েছে, কখনো ফয়ের মতো আবার কখনো পয়ের মতো, কখনো ঠয়ের মতো কখনো টয়ের মতো, কখনো খয়ের মতো আবার কখনো কয়ের মতো। আগামীকালকে আপনাদেরকে আমি এই বিষয়ে রুলস দিব, সেই রুলস গুলো পড়াশোনা করলে আপনারা বুঝতে পারবেন কখন কোন সাউন্ড হবে। আপাতত বুঝেন যে অ্যাসপিরেটেড সাউন্ড কি এবং নন অ্যাসপিরেটেড সাউন্ড কি। তাহলে এটা হবে ফ, ফ, দুটি বন্ধ করে, ঠ, ঠ,
বাতাস বের হবে মুখ থেকে, যেখানে খেই, সি, কিউ এগুলো আমরা কয়ের মতো উচ্চারণ করেছিলাম, আজ থেকে সেখানে ক্ষয়ের মতো উচ্চারণ করবো আমরা। তাহলে এটা হবে খ, খ। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাসপিরেটেড সাউন্ড হবে ফ, ছ, খ। এখন আসি নন অ্যাসপিরেটেড সাউন্ড, বাতাস বের হবে না। অ্যাসপিরেটেড সাউন্ড অর্থ হচ্ছে বাতাসের বিস্ফোরণ ঘটানো। যে সকল বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে জোরে বাতাস বের হয় না তাকে নন অ্যাসপিরেটেড সাউন্ড বলা হয় তাকে। যেমন প, ট, ক। এক্ষেত্রে কিন্তু মুখ থেকে জোরে বাতাস বের হবে না, অর্থাৎ এই যে এগুলো এটা কয়ের মতো সাউন্ড হবে। আপনি বুঝবেন কিভাবে কখন ক কখন প, তাই না? আগামীকালকে আপনাদেরকে আমি রুলস দেবো, অপেক্ষা করুন, সেই রুলস গুলো পড়লে আপনি বুঝতে পারবেন কখন ফয়ের মতো সাউন্ড হবে, কখন টয়ের মতো সাউন্ড, টয়ের মতো, কয়ের মতো সাউন্ড হবে ইত্যাদি। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শিখবো। তার আগে আমাকে বলেন আপনারা কি যে এই পর্যন্ত বুঝেছেন কিনা অ্যাসপিরেটেড সাউন্ড, নন অ্যাসপিরেটেড সাউন্ড সম্পর্কে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ক্যাপিটাল লেটার, এটা হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কে জানবো আমরা। প্রথম যে নিয়ম সেটা বলা হয়েছে প্রতিটি বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার বসে। যেমন ভয়েস রানিং, দেখেন এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, পুরোটা হচ্ছে একটা বাক্য। বাক্যের শুরুর যে প্রথম অক্ষর থাকে সেটা বড় হাতের অক্ষর বসে। ধরেন আমরা লিখতে পারি যে উই আর লার্নিং, উই আর লার্নিং। তার মানে আমাদের শুরু হয়েছে এখান থেকে, যেখান থেকে বাক্য শুরু হয়েছে তার প্রথম অক্ষরটাই বড় হাতের অক্ষর বসাতে হয়। আপনি বুঝেছেন এখন আশা করি যে বড় হাতের অক্ষর বাক্যের শুরুতে বসলে সেটা কেমন হয়। এরপরে 2 নম্বর বলা হয়েছে আল্লাহর নাম আল্লাহ এবং তার প্রোনাউন হি, হিজ সব সময় ক্যাপিটাল লেটার হয় বা বড় হাতের অক্ষর হয়। যেমন এখানে বলা হয়েছে আল্লাহ ইজ ম্যাসিফুল এন্ড হি লাভস আস, আল্লাহ দয়াশীল এবং তিনি আমাদেরকে ভালোবাসেন। এখানে আপনাকে আমি ছোট করে বলি যে আল্লাহ এই নামটা আপনি বাক্যের যে কোনো জায়গায় বসান না কেন, আল্লাহর এই এটা বড় হাতের অক্ষর ব্যবহার করবেন। এবং এই একই বাক্যের মধ্যে যদি হি এবং হিজ বসে, হি এবং হি হচ্ছে আল্লাহর নামের প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সেই নাম, কোন নামের পরিবর্তে যে নাম বসানো হয় সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে হি দ্বারা আল্লাহ হচ্ছে দয়াশীল এবং তিনি আমাদেরকে ভালোবাসেন, হি দ্বারা তাকে বোঝানো হয়েছে, এখানে তাকে বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, এই জন্য হিটা বড় হাতের অক্ষরে এস বসবে। আমি আরো বলতে পারি, ধরেন আমি লিখতে পারি যে ইজ অলমাইটি এন্ড হি ইজ ওয়ান, আল্লাহ ইজ অলমাইটি এন্ড হি ইজ ওয়ান, আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি একক বা এক। তাহলে আল্লাহর এইটা বড় হাতের অক্ষর বসাতে হবে, যেহেতু হি দ্বারা তাকে নির্দেশ করা হয়েছে সেহেতু হি এর এইচটা বলবে বড় হাতের অক্ষর। 3 নম্বর রুলস দেখেন, বলা হয়েছে ব্যক্তি ও স্থানের নামের শুরুতে ক্যাপিটাল লেটার বসে, অর্থাৎ বড় হাতের অক্ষর বসে। ব্যক্তির নাম, ধরেন কোন একজন ব্যক্তির নাম শাকিল, এই শাকিলের প্রথম অক্ষরটা যে সেটা বলবে বড় হাতের অক্ষর ফার্স্ট নেম। ধরেন কোন ব্যক্তির ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দুটা নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ফার্স্ট নেমের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর, লাস্ট নেমের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর। মনে করেন কোন একটা মেয়ের নাম বর্ষা, বললাম কিন্তু বর্ষার, তাহলে বর্ষার বিটা বলবে বড় হাতের অক্ষর এবং বাকালির বিটা বলবে বড় হাতের অক্ষর। মনে করেন কোন একজন ব্যক্তির নাম ফার্স্ট নেম, মিডল নেম এন্ড লাস্ট নেম, তিনটা নেম, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে ফার্স্ট নেমের প্রথম অক্ষরটা বড় হাতে নিতে হবে। ধরুন এম ডি, তাহলে এম ডি এর প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর মুস্তফা কামাল, মুস্তফা কামাল। আচ্ছা, এমডির প্রথম অক্ষরটা বসবে বড় হাতের অক্ষর, মুস্তফার প্রথম অক্ষরটা বসবে বড় হাতের অক্ষর, কামালের প্রথম অক্ষরটা বসবে বড় হাতের অক্ষর। আশা করি আপনি বুঝেছেন। এরপরে বলা হয়েছে স্থানের নাম। ধরেন আমি একটা গ্রামের নাম লিখবো, এই গ্রামের নাম হচ্ছে গোহাইল বাড়ি, গো, তাহলে গোহাইল বাড়ির এই যেটা বসবে বড় হাতের অক্ষর। ধরেন সখীপুর একটা উপজেলার নাম, তাহলে সখীপুরের এসটা বলবে বড় হাতের অক্ষর।
এরপরে মনে করেন একটি জেলার নাম টাঙ্গাইল, তাহলে টাঙ্গাইলের টা বসবে বড় হাতের অক্ষর। ঢাকা একটা বিভাগের নাম, তার মানে আপনাকে এই ডিটা বসাতে হবে বড় হাতের অক্ষর। আশা করি আপনি বুঝেছেন বড় হাতের অক্ষর কোথায় বসাতে হয়। আপনি এগুলো বাক্যের যে কোনো জায়গায় ব্যবহার করেন না কেন, আপনাকে অবশ্যই সেটা বড় হাতের অক্ষরে লিখতে হবে, এটা মাথায় রাখবেন। এরপরে বলা হয়েছে দেশ ও জাতির নামের শুরুতে ক্যাপিটাল লেটার বসে। যেমন দেখেন বাংলাদেশ, আমেরিকা, তাহলে বাংলাদেশের বিটা বসেছে বড় হাতের অক্ষর, আমেরিকার এইটা বসেছে বড় হাতের অক্ষর। মনে করেন আমি লিখবো ইংল্যান্ড, ইংল্যান্ডের ইটা বসবে বড় হাতের অক্ষর। তাহলে আপনি আরেকটা বলবেন নেপাল, তো নেপালের এনটা বসবে বড় হাতের অক্ষর। আশা করি আপনি বুঝেছেন। এরপরে জাতির নাম, বেঙ্গলি একটা জাতির নাম, তাহলে বিটা বসবে বড় হাতের অক্ষর। চাইনিজ একটা জাতির নাম, সিটা বসবে বড় হাতের অক্ষর। জাপানিজ একটা জাতির নাম, সেখানে যেটা বসবে বড় হাতের অক্ষর। আপনি এখানে আরো নাম দিয়ে প্র্যাকটিস করতে পারেন, আশা করি আপনি বুঝেছেন। এরপরে বলা হয়েছে প্রোনাউন আই সব সময় ক্যাপিটাল লেটার বসে। যেমন ইউ অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, তুমি এবং আমি ভালো বন্ধু। তাহলে আপনাকে সহজ ভাষায় বোঝায়, সেটা হচ্ছে আই আপনি বাক্যের যে কোনো জায়গায় বসান না কেন সেটা আপনাকে অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে। 6 নম্বর রুলস, দিন, মাস ও ঐতিহাসিক ঘটনার শুরুতে ক্যাপিটাল লেটার বসে। যেমন মানডে, ফ্রাইডে, এই যে মানডে এর এমটা একটা দিনের নাম, তাই না? তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর বসবে। ফ্রাইডে, ফ্রাইডে এর প্রথম অক্ষর এফ, এটা বড় হাতের অক্ষর বসবে। মনে করেন আমি লিখবো এখানে সানডে, সানডে এর সানডে এর এসটা বসবে বড় হাতের অক্ষর। লিখতে পারেন, ধরেন মান লিখছি, স্যাটারডে লিখলাম, স্যাটারডে, স্যাটারডে এর এসটা বসবে বড় হাতের অক্ষর। এরপরে মাসের নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর বসে। যেমন জানুয়ারি প্রথমটা যেই বড় হাতের অক্ষর, মার্চ প্রথমটা বড় হাতের অক্ষর। আমি বলতে পারি এপ্রিল, তাহলে এপ্রিলের এইটা বসবে বড় হাতের অক্ষর। জুন, জুনের প্রথম অক্ষরটা বসবে বড় হাতের অক্ষর। জুলাই প্রথম অক্ষরটা বসবে বড় হাতের অক্ষর। ঐতিহাসিক ঘটনার শুরু যে করে শব্দ থাকে সেই প্রত্যেকটা শব্দের শুরুতে বড় হাতের অক্ষর বসে। যেমন ভিক্টোরি ডে, বিজয় দিবস, তাহলে ভিক্টোরি বিটা বসবে বড় হাতের অক্ষর, ডে এর ডিটা বসবে বড় হাতের অক্ষর। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলন, ল্যাঙ্গুয়েজের এলটা বসবে বড় হাতের অক্ষর, মুভমেন্টের এমটা বসবে বড় হাতের অক্ষর। আমি বলতে পারি ধরেন ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তাহলে ইন্ডিপেন্ডেন্স এর আইটা বসবে বড় হাতের অক্ষর, আবার ডে এর ডিটা বসবে বড় হাতের অক্ষর। নেক্সট, চিঠিপত্রের অ্যাড্রেসিং এর শুরুতে ক্যাপিটাল লেটার বসে। যেমন ডিয়ার সা, ডিয়ার ফাদার আমরা লিখি অনেকেই। আপনি যখন চিঠি লেখেন দেখবেন তার উপর আমি লিখি, বাংলায় আমরা পড়েছিলাম কিন্তু মনে আছে কি ক্লাস 9 10 কিংবা যখন ইন্টার পড়াশোনা করছি তখন লিখেছিলাম জনাব, আহ, জনাব, বাবা, জনাব, জনাব অমুক তমুক, তাই না? আপনাদের বোঝাতে পারছেন আমি। আপনি মনে করেন ইংরেজি ভাষায় আপনার মার কাছে একটা চিঠি লিখবেন, আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন ডিয়ার মাদার। আচ্ছা, এই যে ডিয়ার বা ডিয়ারের ডিটা বসবে বড় হাতের অক্ষর, মাদারের এমটা বসবে বড় হাতের অক্ষর। আপনি আবার বলতে পারেন ডিয়ার ম্যানেজার, তাহলে ডিয়ারের ডি বসবে বড় হাতের অক্ষর, ম্যানেজারের এম বসবে বড় হাতের অক্ষর। যদিও আমি এখানে আলোচন করেছি আপনাদের বোঝার সুবিধাতে, ব্রিটিশ ইংলিশ অনুযায়ী আপনারা এখানে আলোচনা করবেন না। নেক্সট, কবিতার প্রতিটি লাইনের শুরুতে ক্যাপিটাল লেটার বসে। যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তাহলে এই যে টুইঙ্কল এর টি প্রথম অক্ষর বড় হাতের অক্ষর বসেছে, হাউ এর প্রথম অক্ষর বড় হাতের অক্ষর বসেছে। আপনি যে কয় লাইন কবিতা লেখেন না কেন প্রতিটি লাইনের শুরুতে প্রথম অক্ষরটাই আপনাকে অবশ্যই বড় হাতের অক্ষর লিখতে হবে। এরপর 9 নম্বর রুলস, শব্দের সংক্ষিপ্ত রূপ সবসময় ক্যাপিটাল লেটার হয়। যেমন ইউনেস্কো, এমবিভিএস, বিএসএস, বিবিএ, ভিএ, এমএ। অর্থাৎ এই সমস্ত সংক্ষিপ্ত রূপ যখন আপনি লিখতে যাবেন তখন প্রত্যেকটাই আপনাকে বড় হাতের অক্ষর লিখতে হবে। আচ্ছা, আমি 10 নম্বর রুলস এসে পড়েছি, সেটা হচ্ছে কোনো কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। মাথায় রাখতে হবে কোনো কোম্পানি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমে আপনাদেরকে কোম্পানি নিয়ে কিছু এক্সাম্পল দেই, সেটা হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স, তাহলে স্যামসাং এর এসটা বসবে এখানে বড় হাতের অক্ষর,
ইলেকট্রনিক্স এর ইটা বসবে বড় হাতের অক্ষর। ইউনিলিভার বাংলাদেশ, ইউনিলিভারের ইউটা বসবে বড় হাতের অক্ষর, বাংলাদেশের বিটা বসবে বড় হাতের অক্ষর। মাইক্রোসফট কর্পোরেশন, তাহলে মাইক্রোসফটের এমটা বসবে বড় হাতের অক্ষর, কর্পোরেশনের সিটা বসবে বড় হাতের অক্ষর। এই ফ্যাক্স ফুটওয়্যার লিমিটেড, এই ফ্যাক্সের এইটা বসবে বড় হাতের অক্ষর, ফুটওয়্যারের এফ বসবে বড় হাতের অক্ষর, লিমিটেডের এল এল বসবে বড় হাতের অক্ষর। আপনারা কি এই পর্যন্ত বুঝেছেন নাকি বুঝেন নাই? যদি বুঝে থাকেন কমেন্টে কিংবা স্যারে লেখেন ইয়েস, না বুঝে থাকলে লেখেন নো, যাতে আমার বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, বুঝেছেন, ধন্যবাদ। নিচে দিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানের নাম আমরা কি পড়েছিলাম রুলসে যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামের যতগুলো শব্দ থাকবে সেই শব্দের প্রথম অক্ষরের প্রত্যেকটাই অবশ্যই আমাদের বড় হাতের অক্ষর বসাতে হবে। আগে একটু সময় দেন, আমি ল্যাপটপে চালাচ্ছি। আচ্ছা, যেমন এখানে বলা আছে, আচ্ছা এগুলো আপনাদেরকে আমি বাংলাদেশের ভাষায় বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্রিটিশদের ভাষা বুঝলে বললে আপনাদের অনেকের হয়তো প্রবলেম সৃষ্টি হতে পারে। তাই আপনারা একটু বুঝে নেবেন যে ব্রিটিশদের উচ্চারণ আর উচ্চারণ করে না, কিন্তু তাদের উচ্চারণ কিরকম হয় সেটা। যেমন এখানে বলা আছে আমবাগ আদর্শ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাহলে আমবাগের এইটা বসবে বড় হাতের অক্ষর, আদর্শের এই বসবে বড় হাতের অক্ষর, গভর্নমেন্ট জি বসবে বড় হাতের অক্ষর, প্রাইমারি ফি বড় হাতের অক্ষর, স্কুলের এস বড় হাতের অক্ষর। গোহাইলবাড়ি আব্দুল গনি হাই স্কুল, তাহলে গোহাইলবাড়ির একটা প্রতিষ্ঠানের নাম, প্রথম অক্ষর বড় হাতের অক্ষর, আব্দুলের এই বড় হাতের অক্ষর, গনির জি বড় হাতের অক্ষর, হাই স্কুলের এইচ বড় হাতের অক্ষর, স্কুলের এস বড় হাতের অক্ষর। কুমুদিনী, আচ্ছা ব্রিটিশ ইংরেজি কুমুদিনী হয়ে যাবো, আমরা বলি কুমুদিনী গভর্নমেন্ট কলেজ। এটা কলেজ উচ্চারণ হবে না ব্রিটিশ ইংলিশ অনুযায়ী, কিন্তু ন্যাশনাল সাউন্ড অনুযায়ী এটা হবে কলেজ, কলেজ এমন একটা সাউন্ড হবে। তাহলে কুমুদিনীর কেই বা খেই এটা হবে বড় হাতের অক্ষর, গভর্নমেন্টের জি হবে বড় হাতের অক্ষর, কলেজের সি হবে বড় হাতের অক্ষর, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তাহলে এই সমস্ত নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর বলবে। এক নম্বর, কোন উৎসবের প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন পহেলা বৈশাখ, তাহলে পহেলার এই, আচ্ছা ফি বলবো নাকি পি বলবো, আপনাদের কোনটা সুবিধা হয়? আচ্ছা আমি এটাকে আপাতত পি বলি, আপনারা বুঝে নিন, এটা ফির মতো সাউন্ড হবে। এটা হবে বড় হাতের অক্ষর। বৈশাখের বি বসবে বড় হাতের অক্ষর, এটা উৎসবের নাম। ঈদুল আজহা, ঈদুলের ঈদের ঈদুল, এটা আসলে এটাকে হাইফেন দ্বারা ব্যবহার করা হয়। তাহলে হাইফেন ব্যবহার করলেও আপনাকে যে অক্ষরগুলো বসে সেগুলা কিন্তু বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়। দুর্গা পূজা, তাহলে দুর্গা পূজার ডি বসবে বড় হাতের অক্ষর, পূজার পি বসবে বড় হাতের অক্ষর। বৌদ্ধ পূর্ণিমা, তাহলে বৌদ্ধ পূর্ণিমার বৌদ্ধর বি বসবে বড় হাতের অক্ষর, পূর্ণিমার পি বসবে বড় হাতের অক্ষর। 12 নম্বর রুলসে বলা হয়েছে, দেখেন আমরা শেষ দিকে এসে পড়েছি। কোন বই, কবিতা, সিনেমা ও গানের নামের প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন বইয়ের নাম ধরেন, এটা হয় ব্রিটিশটা বলে ফাতমা নদী মাঝি, কিন্তু বাংলাদেশের মানুষ বলে পদ্মা নদীর মাঝি, এরকম সাউন্ড হবে। এই পদ্মার পি বসবে বড় হাতের অক্ষর, নদীর এন বড় হাতের অক্ষর, মাঝির এম বড় হাতের অক্ষর। শেষের কবিতা, এগুলো কিন্তু আমাদের কি বলা হয়েছে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বই বই সরি, এটা হ্যাঁ বই না। শেষের কবিতা, তাহলে শেষের এসটা বসবে বড় হাতের অক্ষর, কবিতার কেটা বসবে বড় হাতের অক্ষর। হাজার বছর ধরে, তাহলে হাজারের এইচ বড় হাতের অক্ষর, বছরের বি বড় হাতের অক্ষর, দরের ডি বড় হাতের অক্ষর। বেলা শেষের গান, আপনারা দেখে নেবেন এগুলো, আপনারা পারবেন। তার আগে আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে যে বইয়ের নাম, এটা লিখে দেন আপনাদেরকে, এখানে হয়তো বুঝতে অনেকের প্রবলেম সৃষ্টি হতে পারে, সো আপনাদেরকে আমি লিখে দিচ্ছি। ও আচ্ছা, কিন্তু লেখাই আছে, এটা কিন্তু আমি বোল্ড করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এরপরে কবিতার নাম। দেখেন আমাদের এই প্রশ্নটা, এই রুলসটা আপনি পড়ে তাহলে বুঝবেন। কোন বই, কবিতা, সিনেমা, গানের নামের প্রতিটি শব্দের, অর্থাৎ যে কটি শব্দ থাকবে সেই প্রতিটি শব্দের প্রথম অক্ষরটাই বড় হাতের অক্ষর বসবে। তাহলে কবিতার নাম আমার সোনার বাংলা, আমারের এই বড় হাতের অক্ষর, সোনার এস বড় হাতের অক্ষর, বাংলার বি বড় হাতের অক্ষর। কান্দারি হোসাইয়ার, এইখানে কেইটা বড় হাতের অক্ষর এবং এখানে এইচ বড় হাতের অক্ষর। দুরন্ত আশা, তাহলে এখানে ডি বড় হাতের অক্ষর, আশার এই বড় হাতের অক্ষর। মৃত্তিকা ও মানুষ, মৃত্তিকার এম বড় হাতের অক্ষর, ও বড় হাতের অক্ষর এবং আবারও এম বড় হাতের অক্ষর। সিনেমা, অর্থাৎ যতগুলো নাম শব্দ থাকবে সেই শব্দের প্রত্যেকটা শুরুতে কিন্তু বড় হাতের অক্ষর হবে, এটা হচ্ছে সিনেমার নাম। যেমন মাটির ময়না, তাহলে মাটির এম বড় হাতের অক্ষর, ময়নার এম বড় হাতের অক্ষর।
আগুনের পরশমণি, আগুনের এই বড় হাতের অক্ষর, পরশমণির পি বড় হাতের অক্ষর। ছায়ামল, ছায়া, ছায়ামলের এস বড় হাতের অক্ষর, ছায়ার সি বড় হাতের অক্ষর। ছুটির ঘন্টা, ছুটির সি বড় হাতের অক্ষর, ঘন্টার জি বড় হাতের অক্ষর। আচ্ছা, আমরা লাস্ট পয়েন্ট এসে পড়েছি, সেটা হচ্ছে গানের নাম। গানের যে শিরোনাম থাকে বিশেষ করে সেগুলা যেগুলো শব্দ ব্যবহার করা হয়, এই প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাকে শুরুতে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়। যেমন এক নদী রক্ত পেরিয়ে, তাহলে একের এই বড় হাতের অক্ষর বসবে, নদীর এন বড় হাতের অক্ষর বসবে, রক্তর আর বড় হাতের অক্ষর বসবে, পেরিয়ের ফি বড় হাতের অক্ষর বসবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই প্রত্যেকটা শব্দের শুরুতে বড় হাতের অক্ষর বসবে। পূর্বের পি বড় হাতের অক্ষর, দিগন্তের দ্বি বড় হাতের অক্ষর, সূর্যের এস বড় হাতের অক্ষর, উঠেছে ইউ বড় হাতের অক্ষর। আমার ভাইয়ের রক্তে রাঙানো, তাহলে আমার এই বড় হাতের অক্ষর, ভাইয়ের বি বড় হাতের অক্ষর, রক্তের আর বড় হাতের অক্ষর, রাঙানো আর বড় হাতের অক্ষর। ও আমার দেশের মাটি, তাহলে ও বড় হাতের অক্ষর, আমার এই বড় হাতের অক্ষর, দেশের ডি বড় হাতের অক্ষর, মাটির এম বড় হাতের অক্ষর। সো আজ এই পর্যন্তই। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। তবে আপনাদের মাঝে একটু কথা বলে নেই। বেসিক্যালি আমি কথা বলতে পারি না সাজিয়ে গুছিয়ে। যখন রুমের ভিতরে একা থাকি তখন প্র্যাকটিস করি, বাসায় বসে সুন্দরভাবে কথা বলতে পারি। যখন মানুষের মাঝে যাই তখন আতঙ্ক বা ভয় ভীতি এটা কাজ করে। আমি সঠিকভাবে আপনাদের বোঝাতে পারি নাই, আপনারা কষ্ট করে এই শীটটা পড়ে নেবেন। পড়ে নিলেই বুঝতে পারবেন আশা করি যে এটা কিভাবে উচ্চারিত হবে, কতটুকু লং সাউন্ড হবে, কতটুকু শর্ট সাউন্ড হবে। সো আমি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।